নমস্কার, ইনসিগনিফিকেন্ট ডায়েরিতে আর একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা টুমলিং, যেটা হাই অল্টিটিউড যে হলিডেজ বলে যে এপিসোড, সেই এপিসোডের প্রথম পর্ব, সেই প্রথম পর্বে আজকে টুমলিংয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এই টুমলিংটা কিন্তু নেপালে। এখন আমরা যে জায়গাটার কাছাকাছি এসে পৌঁছচ্ছি এটা কিন্তু টিমলিং। এটা পশ্চিমবঙ্গের মধ্যেই রয়েছে, কিন্তু এর পাশ থেকে আপনি নেপালকে দেখতে পাবেন। পথের মধ্যে একটু টি ব্রেক নিয়ে আমরা সোজা চলে যাব সুখিয়া পোখরি, এবং সুখিয়া পোখরির থেকে তারপর মানেভঞ্জং থেকে সোজা একেবারে টুমলিং। তো আপাতত আমরা বাগডোগরা বা শিলিগুড়ি থেকে টিমলিংয়ে এসে পৌঁছলাম। এই টিমলিং, সেখানে একটা পান্ডা ফুডি বলে রয়েছে, সেই জায়গায় একটু জলপান করে নিয়ে এবার রওনা হব মানেভঞ্জংয়ের দিকে। এবং একটা তাড়া অবশ্যই রয়েছে, যাতে বেলা 2টোর মধ্যে আমরা নেসেসারি যে ডকুমেন্টেশন সেইগুলো করে নিতে পারি। কথা না বাড়িয়ে একবার দেখুন যে টিমলিং যে ভিউ পয়েন্ট আছে না, টিমলিং ভিউ পয়েন্ট থেকে ঝকঝকে চারদিক সুন্দর ছবির মতন সাজানো যে জায়গা, সেইটাকে দেখা যায়। এই সামনের যেটা দেখছেন এটা কিন্তু নেপালের মধ্যে পড়ছে। দারুণ জায়গা, দারুণ দারুণ। আমরা যে জায়গা থেকে দাঁড়িয়ে এই ভিডিও আপনাদের সামনে দেখাচ্ছি সেটা টিমলিং ভিউ পয়েন্ট, এবং এটা পশ্চিমবঙ্গের মধ্যেই অবস্থিত। এবার আমরা সেখান থেকে রওনা হয়ে গেলাম সোজা চা বাগান কাটিয়ে মানেভঞ্জংয়ের দিকে। এবং এই মানেভঞ্জং যাওয়ার পথে আমরা পশুপতি সেই জায়গাটা ক্রস করব। সুন্দর সাজানো গোছানো পাহাড়ি যে অঞ্চল হয় সেই রকম। এই জায়গায় একটু পশুপতি বাজারে যাওয়ার জন্য গাড়ির ভিড় হয়, সেই কারণের জন্য এই জায়গাটায় গাড়িটা স্লো হয়ে যায়। মোটামুটিভাবে মানেভঞ্জং পৌঁছতে সময় লেগে যায় আপনার 3.5 থেকে 4 ঘন্টা। রাস্তার ওপর কোন দিন কীভাবে রাস্তা রয়েছে তার ওপর তো নির্ভর করে, সেই অনুযায়ী রাস্তা এই সুখিয়া পোখরি পর্যন্ত, এই যে জায়গাটায় এখন এসে পৌঁছেছি এটা কিন্তু সুখিয়া পোখরি। এই সুখিয়া পোখরি পর্যন্ত রাস্তা খুবই ভালো। সুখিয়া পোখরি থেকে মানেভঞ্জংয়ের রাস্তাটা একটু গন্ডগোলের। এই এখন রাস্তার কাজ শুরু হয়েছে। যেতে যেতেই ড্রাইভার দাদা বললেন যে এটা প্রায় 30 বছর বাদে এইখানের এই রাস্তার কনস্ট্রাকশনের কাজটা শুরু হয়েছে। তো এইটা একটু চ্যালেঞ্জিং যে থাকবে, এবং বর্ষার সময় এবং অন্যান্য সময়, সেটা তো বোঝাই যাচ্ছে। তো আমরা যে জায়গায় যাব সেটা হচ্ছে যে সিঙ্গেলিঙ্গলা যে ন্যাশনাল পার্ক আছে সেই জায়গাটাতে তো যাব, এবং টুমলিংয়ে গিয়ে উঠব। তো এখানে আসার সময় আপনাদের যেটা করতে হবে সেটা অবশ্য করেই আপনার যা ফটো আইডেন্টিটি কার্ড আছে সেই কার্ডগুলো ফটোকপি করে নিয়ে আসবেন, কারণ এখানে ড্রাইভারের গাড়ির পারমিট করতে হবে, গাড়ির নাম্বার দিয়ে কতজন যাচ্ছেন সেই সমস্ত কিছু, এই যে চেকপোস্ট সেই জায়গাটায় করতে হবে। এটা একটা কিন্তু অদ্ভুত জায়গা। সেখানে আপনি কোন সময় আপনি নেপালের মধ্যে রয়েছেন, কোন সময় আপনি পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছেন, সেটা কিন্তু বোঝা একটু দুষ্কর হয়ে যায়, এত মিলমিশভাবে। তো যাই হোক, এখানে কিন্তু ল্যান্ড রোভার যে অ্যাসোসিয়েশন আছে, ল্যান্ড রোভার অ্যাসোসিয়েশনের মাধ্যমেই কিন্তু পরবর্তী যে ধাপ, সেই পরবর্তী ধাপে যাওয়ার জন্য কিন্তু আপনাকে গাড়ি বুকিং করতেই হবে। আর মানেটা দাঁড়াচ্ছে এটাই যে আপনি শিলিগুড়ি, বাগডোগরা, এনজেপি যেখান থেকেই হোক, আপনি মানেভঞ্জং যে গাড়িতে করে আসবেন, মানেভঞ্জংয়ে সেই গাড়ি ছেড়ে দিতে হবে, লাগেজপত্র সব নামাতে হবে। মানেভঞ্জং থেকে আপনি কোথায় যাবেন, টুমলিং যাবেন, এবং তারপর সান্দাকফু যাবেন, এই সমস্ত ব্যাপার ডিটেলসে নথিভুক্ত করতে হবে। কদিনের জন্য যাবেন, কতজন আছেন, কতজন মেল, কতজন ফিমেল, এই সমস্ত ডিটেলসগুলো কিন্তু নথিভুক্ত করতে হবে।
এবং এই কাজটা আপনার টিমের যিনি টিম লিডার থাকবেন তাকে দিয়েই ব্যাপারটা করিয়ে নেবেন। আর যে কাগজপত্রগুলো দেবে, যে রেজিস্ট্রেশনের কাগজ থেকে শুরু করে যে পাস, সেগুলো কিন্তু খুব যত্ন করে রাখবেন। যতক্ষণ না ফেরত আসছেন এই কাগজগুলো কিন্তু অবশ্যই নিজেদের কাছে রেখে দেবেন। সুন্দর আঁকাবাঁকা পাহাড়ি পথ বেয়ে আমরা কিন্তু আস্তে আস্তে চিত্রের দিকে এগোচ্ছি। একটু আগে যে রেজিস্ট্রেশন যেখানে হলো, সেই রেজিস্ট্রেশন করে দেওয়ার পর চেকপোস্ট থেকে আমরা এগিয়ে চলেছি চিত্রে। এই চিত্রে সেই জায়গায় খুব সুন্দর সাজানো একটা জায়গা। পথের মাঝখানে কিন্তু এইরকম হবে, রাস্তা কিন্তু এবার সরু। যাদের একটু মাথা ঘোরায়, বমি টমি হয়, তারা একটু সাবধানে থাকবেন। যদি ব্যাগ রাখেন তাহলে সেখানে যদি বমি হয় তাহলে সেই জায়গাটায় আপনি করতে পারেন, এটা টিপস হিসেবে। এবং এই ধরনের এখন ওষুধ টষুধ রয়েছে, সেগুলোকে ব্যবহার করতে পারেন। হাতের কাছে রাখুন জল। এবং এই জায়গা যথেষ্ট পরিমাণে ঠান্ডা, আর যেহেতু হাই অল্টিটিউড, সেই জন্যে একেবারে সোজা যে মনে করলেন যে সান্দাকফু উঠে যাবেন, সেইটি কিন্তু করবেন না। একটা নাইট স্টে আপনারা টিমলিংয়ে করুন, সেখান থেকে কিন্তু এরপর উঠে যাবেন সান্দাকফুর দিকে। যারা এতক্ষণ ধরে দেখছেন তাদের কাছে একটা অনুরোধ যে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটা প্রেস করে রাখুন, কারণ এই এপিসোড পরপর বেশ কয়েকটা এপিসোড রয়েছে যেখানে এই জায়গার বিভিন্ন ডিটেলসগুলোকে আমি চেষ্টা করছি যে আপনাদের কাছে গল্পের ছলে নিয়ে আসা। সুতরাং এইটাকে আপনারা দেখে নিন, দেখে নেওয়ার পর সাবস্ক্রাইবটা করা থাকুক। বলতে বলতে আমরা টুংলুতে চলে এলাম। টুংলু একদম শুরুতে যে জায়গাটা ছিল সেটা টিমলিং, এবার যে জায়গাটা এলাম সেটা হলো টুংলু। এইখানে একটা ছোট্ট জলাশয় রয়েছে, খুবই পবিত্র জলাশয়। এখানে কেউ নোংরা করে না, অন্য কিছু কোনো ধরনের কাজ টাজ হয় না, এবং এটা কিন্তু বরফে জমে যায়। হ্যাঁ, এটা মে মাসের দিকেতে এই আপনাদের ভিডিও করা হয়েছে, কারণ এই সময় রডোডেনড্রন ফুল, এই সমস্ত কিছু, এবং টেম্পারেচারটা অত ঠান্ডা থাকে না, মোটামুটি 10, 7, 8 এইরকম ডিগ্রির কাছাকাছি থাকে। আর নভেম্বরের পর থেকে কিন্তু এই জায়গায় প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হয়ে যায়। তো টুংলুর থেকে বেশি দূর নয়, এই মোটামুটি আধ ঘন্টার মধ্যে মূল যে গন্তব্য এই এপিসোডের টুমলিং, সেই জায়গায় আমরা পৌঁছে গেলাম। আগেরটা 10,000 ফুট উচ্চতার কম বেশি ছিল, আর এই যে টুমলিং সেটা 9,000, তার একটু বেশি কম আছে। কিন্তু ঠান্ডা বেশ ভালোই রয়েছে, মে মাসেও যথেষ্ট পরিমাণে ঠান্ডা। কিন্তু সবচেয়ে বড় যে পাওনা সেটা হচ্ছে গিয়ে খুব সুন্দর যে চারপাশ, ঝকঝকে যে পরিবেশ, সেই পরিবেশ, গ্রাম্য পরিবেশ, সেইটা প্রত্যেকেরই ভালো লাগবে। দারুণ একটা জায়গা, দেখুন তার চারপাশ। সাধারণ মানুষের সাথে ইন্টারাকশান করার সুযোগ রয়েছে। বেশ কিছু থাকার জন্য যে হোটেল, সেই হোটেলগুলো রয়েছে। হোটেল বলতে এখানে কিন্তু ওই হোমস্টে। হ্যাঁ, টুমলিংটা কিন্তু নেপালে। সুতরাং এই জায়গায় একটু আগেও যেটা বলছিলাম, রাস্তা এবং অন্যান্য যে সমস্ত ব্যবস্থাপনা, সেটা কিন্তু পশ্চিমবঙ্গ, ভারত, এই সব কিছু মিলেমিশে কিন্তু একাকার হয়ে রয়েছে নেপালের সাথে। রডোডেনড্রন ফুল ফুটছে। তো যে থাকার জায়গা, সেইটা কিন্তু শিখর লজ। এই ভিডিওতেই তার কন্ট্যাক্ট ডিটেলসটা আছে, সেটা আপনারা নোট করে নেবেন। শিখর লজ, যেটা এইখানে অবস্থিত। তো এটাও 2,970 মিটার উঁচুতে রয়েছে। আপনারা রোহিণী গুরুং, তার ফোন নাম্বারের সাথে যোগাযোগ করতে পারেন। এইটা হচ্ছে তার রিসেপশন। টিপস হিসেবে বলা যেতেই পারে যে এখানে কিন্তু কারেন্ট সবসময় থাকে না। ইন্টারনেট এবং মোবাইল নেটওয়ার্ক, অনলাইন পেমেন্ট, এই সমস্ত কিছু কিন্তু এখন অনেক দূরে, কারণ এটা আপনি দেশ হিসেবে কিন্তু একটা অন্য দেশে রয়েছেন, নেপালে। ভারতীয় টাকা চলে, কোনো অসুবিধে কিছু নেই। মোটামুটি ওই 1,600 টাকার মতন পার ডে, পার হেড। তাতে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, বিকেলের দিকে স্ন্যাক্স, এই সমস্ত কিন্তু রয়েছে। সুতরাং অসুবিধে কিছু নেই। কিচেনটা এবং ডাইনিংটা
সেটা কিন্তু নিচে, এই যে সিঁড়িটা দিয়ে নিচে নেমে যাবেন, সিঁড়িটা দিয়ে নিচে নেমে গেলে সেইখানে তাদের কিচেন এবং ডাইনিং কিন্তু খুব সাজানো গোছানো রয়েছে। থাকার জন্য খুব সুন্দর একটা পরিবেশ রয়েছে, থাকতে কোনো অসুবিধে হবে না। ঠান্ডার মধ্যে খুব সুন্দরভাবে মিলিয়ে মিশিয়ে কয়েকটা দিন যদি কাটানোর ইচ্ছে থাকে, এবং অবশ্যই এটা বেশ উঁচুতে হাই অল্টিটিউডে যদি আপনার হলিডে কাটাবার ইচ্ছে থাকে, তাহলে অবশ্যই আপনার একটা গন্তব্য হতে পারে, সেটা হচ্ছে যে টুমলিং। এদের এখানে গিজারের যে ব্যবস্থা, সেটা এইভাবে ওরা ওয়াটার হিটারের সিস্টেম রেখেছে। আর রুমগুলো খুবই সুন্দর, সাজানো গোছানো ব্যবস্থা রয়েছে। মনে করতে হবে যে এরকম একটা প্রত্যন্ত জায়গায় এই ধরনের যে একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হয়েছে, সেটা একদিনে হয়নি, বহুদিন ধরে ধীরে 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 এইটি এখানে হয়েছিল। এবং যখন এটা তৈরি হয়েছিল তখন এখানে কিচ্ছু ছিল না, চারপাশ ফাঁকা। শীতকালে এই জায়গায় কিন্তু বরফ পড়ে, বরফে ঢেকে যায়। এদের যে বারান্দা রয়েছে বা টেরাস যেটা রয়েছে, সেই জায়গা থেকে আপনি মনোরম দৃশ্য দেখতে পারবেন বসে। তার সাথে লাগোয়া ঘর রয়েছে, এই ঘরের মধ্যে থাকবেন। খাওয়া যে বফেট সিস্টেম রয়েছে, সেই সিস্টেমের মধ্যেই খাওয়া দাওয়া রয়েছে। এক্সট্রা যদি কিছু লাগে তখন মেনু কার্ড দেখে যদি বলেন, এবং অবশ্যই সেটা যদি অ্যাভেলেবেল থাকে তবেই সেখানে পাবেন। সবসময় যে সব জিনিস ওই জায়গায় অ্যাভেলেবেল থাকছে তাও নয়, কারণ এখানে সমস্ত জিনিসই বাইরের থেকে নিয়ে আসতে হয়। এখানকার পরিবেশকে যদি বোঝার বিষয় থাকে, তাহলে কিন্তু মানিয়ে গুছিয়ে থাকার জন্য যে ব্যাপারটা, সেইটা আপনাকে মনে রাখতেই হবে, মানিয়ে গুছিয়ে কীভাবে রাখা। যারা গাছপালা ভালোবাসেন তাদের কিন্তু এই জায়গায় গাছপালা দেখতে দেখতে কিন্তু সময় কেটে যাবে। কি সুন্দর! পাহাড়ে গেলে এটা অবশ্যই আপনারা খেয়াল করে দেখেছেন যে বিভিন্ন জিনিসকে কিভাবে সাজিয়ে রাখা হয়, গাছপালার ওপর আলাদা গুরুত্ব দেওয়া হয়, খুব সুন্দরভাবে সব কিছু একদম ঝকঝকচে ছবির মতন করে রাখা হয়। তো সেই ব্যাপারটা আপনি এই টুমলিংয়ের যে শিখর গেস্ট হাউস রয়েছে সেখানেও আপনি কিন্তু পাবেন। তো একটু চারপাশটা দেখে নেওয়া যাক। অবশ্য করেই ছাতা, গরম পোশাক, প্রয়োজনীয় খাবার, জল, এইগুলো কিন্তু নিজেরা যদি ব্যবস্থা করে নিয়ে আসেন খুব ভালো হয়। বিশেষত জল যদি নিয়ে আসেন তাহলে কিন্তু এটা একটা কাজের কাজ হবে বলেই। অবশ্যই প্লাস্টিক ওয়েস্ট যাতে না হয় সেই দিকে আপনারা খেয়াল করবেন, কারণ গোটা এলাকাটা যেখানে যেখানেই ঘোরা হচ্ছে সেই জায়গাটায় কিন্তু প্লাস্টিক বর্জিত অঞ্চল হিসেবে ঘোষিত রয়েছে। সেটা ভারত, নেপাল, সেটা যে দেশই হোক, সেখানে কিন্তু একই রয়েছে। তো এই জায়গাটা হচ্ছে কিন্তু খাবার যে ডাইনিং হল সেইটা। আর এই যে বোর্ড, বাঁ পাশে যে বোর্ডটা চলে যাচ্ছে বা সামনে যে বোর্ডটা আসছে, এই জায়গাতেই সকলে মিলে এসে মোবাইলকে চার্জ দেওয়া হয়। কারেন্টটা একটু কিন্তু এই জায়গায় ইলেকট্রিসিটির একটা প্রবলেম রয়েছে। ডাইনিং হলে বসে যে টাইমিং আছে সেই টাইম অনুযায়ী আপনারা আসবেন, এসে যে সার্ভ যখন হচ্ছে সেই সময় আপনারা লাইন দিয়ে নেবেন। এইটা খুব রিচ নয়, খুব সিম্পল যে খাবার সেইটা রয়েছে। এবং এখানে নেপালি যে কালচার রয়েছে, সেখানে বিভিন্ন যে বাসনপত্র এইসব রয়েছে সেগুলো। এইটা যে ওদের ওঠার জন্য যে শিখরলজের যে স্টেয়ার, সেইটা। রুমগুলো খুবই পরিষ্কার, ফেসিলিটিস রয়েছে, ঝকঝকে রুম। আপনি পাহাড় দেখতে পারবেন, আপনার সময় কেটে যাবে। বাইরের পরিবেশটাও খুবই সুন্দর। সুতরাং এই জায়গায় মাঝে মাঝে হয়তো আপনি ঘরে এলেন, কিন্তু আপনার বেশিরভাগ সময় আপনার বাইরে কেটে যাবে। এই দিকেতে আপনাদের কিন্তু নজর দেওয়াটা খুবই জরুরি রয়েছে।
যে পরিবেশটা কেমন রয়েছে। বাইরের প্রকৃতিটাকে দেখবেন এবং ঘরের মধ্যে থাকবেন, এইটাই তো হয়। বেশ সুন্দর যে স্ট্রাকচার, এবং এটা এদের নতুন যে বিল্ডিং, সেই নতুন বিল্ডিংয়ের মধ্যে কিন্তু এই স্ট্রাকচার। হ্যাঁ, এই জায়গায় কিন্তু শীতকালের জন্য এটা অবশ্য করেই ওই লেখাটা ছিল যে রাতে শোয়ার আগে কিন্তু আপনারা জলটা বালতিতে ভরে রাখবেন। কারণ হচ্ছে যে জল কিন্তু ফ্রোজেন হয়ে যায়, জলটা কিন্তু ফ্রোজেন হয়ে যায়। এইটা কাঠের উনুনে রান্না হয়, এই হচ্ছে এদের রান্নাঘর। সেখানেতে দেখুন কেটলিতে জল গরম হচ্ছে, রান্না হচ্ছে। এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু একটা দারুণ, এবং ইন্টারাকশান আপনি করতে পারবেন। বেশ একটা ইন্টারাক্টিভ পরিবেশ, সদা হাস্যময় আপনি সার্ভিসের লোকজনকে পাবেন। এইগুলো আপনার একেবারে উপরি পাওনা হিসেবেই থাকবে। আমরা জেনারেলি যে জায়গার থেকে বেরিয়ে আসতে চাই সেইটা কিন্তু এখানে পাবেন। এইভাবেই সার্ভ করা হয় খাবার। প্লেট নিয়ে বিভিন্ন লোকেরা দাঁড়িয়ে যান এবং সেখান থেকে সবাই তাদের সার্ভটা নিয়ে যে যার সিটে গিয়ে বসে খাচ্ছেন। ওই যে বললাম যে টাইমিং সেইটা। আর এইখানে বিশেষত্ব যে চা রয়েছে, সেই চাটা রয়েছে। সেই চা খেয়ে এবার আমরা একটু হালকা রেস্ট নিয়ে নেব। রেস্ট নিয়ে বেরিয়ে পড়ব যে এখানে সানসেট হয়, সেই সানসেটের জায়গার দিকেতে যাব। এইটা ওই শিখর লজ থেকে উঠে আসার পরই এখানে আরও বেশ কয়েকটা লজ রয়েছে, সেটা দেখে নেবেন। সেই লজেতেও থাকার ব্যবস্থা রয়েছে। এই জায়গায় আপনারা খেয়াল করে ভিডিওটাকে ফ্রিজ করেও দেখে নিতে পারেন কি রয়েছে। রডোডেনড্রন গাছ কিন্তু রয়েছে। এটা যেহেতু আমরা ফুলের সময় এসেছি, সেই জন্য এখানে প্রচুর রডোডেনড্রন গাছেতে রয়েছে। এবং পরের যে এপিসোড সান্দাকফু এবং সেইখানে রাস্তাঘাট কেমন রয়েছে, এই সমস্ত কিছু পরের যে এপিসোডটা আসছে আর কি, সেখানে আরও ডিটেলসে এই সমস্ত কিছু রয়েছে। আপাতত আমরা যে টুমলিংয়ের দিকেতে কনসেন্ট্রেট করছি, সেই জন্য টুমলিংয়ের উপর যে ভিডিও সেটা দেখুন। আস্তে আস্তে সূর্য পাহাড়ের কোলেতে অস্ত যাবে। অসাধারণ এই যে দৃশ্য এখান থেকে যেটা দেখা যায়, এবং সামনে কাঞ্চনজঙ্ঘাকে দেখা যায়, এই জায়গার থেকে, এই ভিউ পয়েন্ট থেকে একটা অসাধারণ অনুভূতি কিন্তু আপনার আসবে। সুতরাং দেখুন একবার চারপাশটা কেমন, টুমলিং ভিউ পয়েন্ট এই জায়গার থেকে কেমন লাগে। আমরা একটা গুম্ফাতে চলে এসেছি। এই গুম্ফার কাছে সিঁড়ি দিয়ে সেই গুম্ফাতে উঠে যাব। হালকা একটু ছোট্ট ট্রেক বলা যায়, সেই ট্রেক করে সেই গুম্ফার ওপরে আসব এবং গুম্ফার থেকে চারপাশ দেখব। যে কোনো সময়, মানে দিনের যে কোনো সময় এলেই তার এক এক রূপ আপনি দেখতে পাবেন। চারপাশে ওপর থেকে দেখতে পাবেন যে সাজানো, সুন্দর গোছানো যে ছবির মতন যে ঘরগুলো সেটা রয়েছে। পথ করে হাওয়ায় উঠছে মন্ত্রলেখা যে পতাকাগুলো, সেগুলো রয়েছে। বুদ্ধ পূর্ণিমার কাছাকাছি সময়ে যেহেতু ছিলাম, সেই জন্য আকাশে কিন্তু চাঁদকেও দেখতে পেয়েছিলাম। সূর্য ধীরে ধীরে পাহাড়ের কোলের দিকে নেমে যাবে। ছবির মতন, ফিতের মতন, যেন মনে হচ্ছে এটা ফিতের মতন একটা রাস্তা, যে রাস্তা দিয়ে আপনি এসেছেন। এবং আগামী দিনে এই পর্বেতেই আমরা এগিয়ে যাব সান্দাকফুর দিকে। পরের এপিসোডেই সান্দাকফু। সুতরাং আপনারা সাবস্ক্রাইবও করে ফেলুন এই চ্যানেলকে, যে পরের এপিসোড 2 সেটা দেখার জন্য। এখন আমরা আস্তে আস্তে কিন্তু গুম্ফায় উঠে যাচ্ছি, দেখুন। আস্তে আস্তে বেলা নেমে আসছে, সূর্য এবার অস্ত যাওয়ার দিকেতে। এবং আমরাও আমাদের যে একেবারে শিলিগুড়ির থেকে যে টুমলিং, সেই জায়গার যে জার্নি, সেই জার্নিটা এই দিনের মতন
এখানে সমাপ্ত করবার পথে চলে এসেছি। এরপর আমরা এগিয়ে যাব আরও উঁচুতে, আরও হাই অল্টিটিউডের দিকে, সেটা সান্দাকফু। সুতরাং ততক্ষণ সাথে থাকুন। এই ভিডিও আর একবার আপনারা দেখে নিন। বিভিন্ন যে ইনফরমেশান কীরকম লাগছে সেইটাকে আপনারা কমেন্ট করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং অন্যদের কাছেও শেয়ার করুন। একে অপরের সাথে ইন্টারাকশান এবং যে জার্নিটা হয়েছে সেই জার্নিটাকে শেয়ার করে দেওয়ার জন্যই এই ভিডিও আপনাদের কাছে তুলে ধরা হলো। কেমন লাগলো অবশ্য করেই জানাবেন। টুমলিং জায়গাটার নাম, আবারও বললাম জায়গাটার নাম টুমলিং। এবং এখানে যখন আমরা এই ভিডিও বিভিন্ন সময় করেছি, টেম্পারেচার কখনো 7 ডিগ্রি, কখনো 6 ডিগ্রি সেন্টিগ্রেড, আবার কখনো 10 ডিগ্রি সেন্টিগ্রেডও হয়েছে। এই বিভিন্ন যে ছোট ছোট লজ রয়েছে সেই লজগুলোতেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। নাম্বারগুলো দেখছেন, সুতরাং তাদের সাথেও আপনারা যোগাযোগ করতে পারেন। এই যে ভিডিওটা সেটা মোটামুটি 9.5 ডিগ্রি টেম্পারেচারের সময় এটা করা হয়েছিল বিভিন্ন সময়। এটা একটা সকালবেলায়। ঠিক আছে, পরের পর্বে চলে আসুন।